ওকে। আসসালামু আলাইকুম। শুভ বিকেল সবাইকে। প্রিয় চিকিৎসক বিন্দু, জেনেসিস আউটলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের বর্ষা বিকেলে বর্ষা অফার নিয়ে আমরা হাজির হয়েছি। জেনেসিস আউটলেয়ার এমআরসিপি টিমের পক্ষ থেকে আমরা এমআরসিপি টিম যারা কাজ করছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের এমআরসিপি নিয়ে যত জানা এবং আহ, জানা অজানা যেই প্রশ্ন আপনাদের, এগুলো আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য পাশাপাশি আমাদের এমআরসিপির যে রানিং ব্যাচ গুলো আছে এই ব্যাচ গুলো নিয়ে আপনাদেরকে অবগত করা এবং আপনাদের এমআরসিপি নিয়ে আপনাদের যে পরিকল্পনা, এটা বাস্তবায়নে আমরা কিভাবে আপনাদেরকে জেনেসিস আউটে সহযোগিতা করতে পারি এই বিষয়ে আমরা একটু আপনাদের সাথে আজকের এই প্রোগ্রামে কথা বলবো। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন শ্রদ্ধেয় রিয়াজউদ্দিন দানিশ স্যার, সিনিয়র স্যার। উনি ওনার দিক নির্দেশনা আপনারা পাবেন, আপনাদের যেই কোয়ারি আপনারা জানতে পাবেন। তো আমরা শুরুতেই আমি ডাক্তার তাহেরুল ইসলাম, জেনেসিস আউটলায়ারের সাথে অনেকদিন থেকে কাজ করছি। আমি এফসিবিএস পার্ট 2 পরীক্ষার্থী এবং এমআরসিপি পেসেস পরীক্ষার্থী। এমআরসিপি পেসেস এখনো সিট পাই না, অ্যাপ্লিকেশন করলাম। তো আমাদের মূলত জেনেসিস আউটলায়ারের এখন বেশ কয়েকটা ব্যাচ, এমআরসিপি পার্ট 1, পার্ট 2 এবং পেএইচএস এর অনেকগুলা ব্যাচ চলমান। আমাদের রেগুলার ব্যাচ রবি এবং বুধবার। পার্ট 1 এর আমাদের লং ব্যাচ ফ্রাইডে মর্নিং। এছাড়াও আমাদের পার্ট 1 এর ক্লাস ব্যাচ এবং এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, এগুলো আমাদের চলমান আছে। আর পার্ট 2 আমাদের বুস্ট আপ ব্যাচ, রেডিওলজি ব্যাচ, রিকল ব্যাচ এবং এক্সাম ব্যাচ, প্রতিটা ব্যাচে চলমান এবং এটা খুব সফলতার সাথে খুব ভালো রিভিউ নিয়ে ইনশাল্লাহ ক্লাসগুলা হচ্ছে এবং আহ, আমাদের এই ব্যাচ গুলাতে খুব ভালো ফলাফল করছে এবং আহ, ডাক্তারদের বেশ সুবিধা হচ্ছে ইনশাল্লাহ এই ব্যাচ গুলাতে। আর আমাদের যেই ফ্রাইডে আমাদের বেসিস এর ক্লাস চলছে, ক্লিনিক্যাল ক্লাস এবং কমিউনিকেশন, এলসিসি কিছু বেসিক ক্লাস আমাদের সেন্টারে হয়ে থাকে। তো আমরা শুরুতে আমাদের শ্রদ্ধেয় রিয়াজউদ্দিন দানিশ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি প্রোগ্রামের শুরুতে স্যারকে দিয়ে আমরা আজকের মূল কথা শুরু করছি এবং স্যার মূলত আপনাদের যদি কোনো জানার থাকে কোনো বিষয়ে স্যার আপনাদেরকে আনসার দিবেন, দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি স্যার দীর্ঘদিন আউটলায়ারের সাথে স্যার আছেন এবং আউটলায়ারের এমআরসিপি যেই শুরুটা, এই জার্নিটা স্যারের হাত ধরেই। তো আমরাও স্যারকে ইনশাল্লাহ আমাদের বিশেষ প্রোগ্রামগুলোতে আমরা স্যারকে রাখার চেষ্টা করি এবং স্যার আন্তরিকভাবে আমাদেরকে সময় দিয়ে থাকেন। এই জন্য আমরা স্যারের নিকট অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি এই পর্যায়ে ডাক্তার রিয়াজউদ্দিন দানিশ স্যারকে আহ্বান করব। স্যার, যারা যুক্ত আছেন বা হবেন বা ওভারঅল এমআরসিপি এই যাত্রায় ওনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এবং ওনাদের যেই কেউ হয়তো রেসিডেন্সি প্রোগ্রামে আছেন অথবা কেউ ইন্টার্নি শেষ করছেন, এই অবস্থায় ওনাদের এমআরসিপির চিন্তাটা কতটুকু অথেন্টিক হবে বা কতটুকু ভালো হতে পারে, এটা এই বিষয়ে একটু স্যার কথা বলবেন। জি। আসসালামু আলাইকুম। জি, তাহের, আমার ওয়ালাইকুম কথা আসসালাম। শুনতে যায়? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা। জি, শোনা যাচ্ছে স্যার। ওকে। তো এমআরসিবির আসলে আজকে প্রোগ্রামের উপস্থিত সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। যে আমার কাছে একটা জিনিস এমআরসিবি করার পরে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে গিয়ে যে জিনিসটা মনে হয়েছে যে সবার মানে যারা মেডিসিনের কেরিয়ার করবে সবার আসলে এমআরসিপিটা থাকা খুবই জরুরি। এটা আমি পার্সোনালি ফিল করি। তো এটা আমি মানে একটা এক্সাম্পল দিয়ে কথাটা বললে এটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি যখন এমআরসিপি পার্ট 1 করার পরেই আমি নারায়ণগঞ্জে এক জায়গায় চেম্বার করতাম উইকলি, ফ্রাইডে করে। তো ওখানে একটা পেশেন্ট আমার কাছে আসছে। তো উনি 1 বছর ধরে পলিউরিয়া, খালি পলিউরিয়া হচ্ছে এবং কোনোভাবে এটা কমতেছে না, এবং ওনার কমপক্ষে 10টা 12টা করে ইউরিনারি করা আছে।
আরবিএস ওরকম 10-12টা করা আছে, এবং যথারীতি 3-4 জন স্পেশালিস্টকে দেখানো শেষ। মোটামুটি ক্রিয়েটিনিন, আল্ট্রাসাউন্ড, ইউরিনারি বারবার করা, ইউরিন সিএসও করা, সেরাম ইলেক্ট্রোলাইটও করা, সবই করা। তো আমি মানে ওই সময় কেবল পার্ট 1 দিছি, পার্ট 1-এর নলেজটা আমার কাছে মানে ওই সময় কেবল মনে হচ্ছে যে জাস্ট রান্না করার পরে জাস্ট প্লেটে দিলে যেরকম ফ্রাইড একটা জিনিস, তাজা একটা জিনিস, ওইরকমই পার্ট 1-এর নলেজ। তো আমি চিন্তা করলাম যে পলিউরিয়া পেশেন্টের যেহেতু হচ্ছে, তো এটার কজ মানে কি হতে পারে। তো পলিউরিয়ার কজ আমি রিমাইন্ড করার চেষ্টা করলাম যে এটা ডায়াবেটিস মেলাইটাস থেকে হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস থেকে হতে পারে, অথবা সাইকোজেনিক হতে পারে। এখন সাইকোজেনিক এই বয়সে একটা পেশেন্টের বয়স অ্যারাউন্ড 50 50 or 55 এর সাইকোজেনিক হওয়ার চান্স খুবই কম। বা পলিডিপসিয়া, যেটা প্রাইমারি পলিডিপসিয়া, সেটাও চান্স খুবই কম। আর পেশেন্ট ওইরকম পানি কমই খায়, খুব বেশি খায়ও না, 1 নম্বর। 2 নম্বর, ডায়াবেটিস মেলাইটিস তার তো নাই। তাহলে 3 নম্বর রয়ে গেল পলিডিপসিয়া। আরেকটাতে পলিউরিয়া হতে পারে, ইউজুয়ালি নকটার্নাল হয়, সেটা হচ্ছে এসভিটি। এসভিটিতেও পলিউরিয়া হতে পারে, কিন্তু ইসিজি টিসিজি এগুলো সব করা ছিল নর্মাল। তো এখন এটা ডায়াবেটিস ইনসিপিটাস, যেহেতু ডায়াবেটিস ইনসিপিটাস, তো সেক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে কি হবে, যে এটা আবার ক্রিনিয়াল হতে পারে, আবার নেফ্রোজেনিক হতে পারে। তো ক্রিনিয়ালটা আবার টিউমার বা এ ধরনের জিনিসের সাথে যেহেতু অ্যাসোসিয়েটেড, আমরা ক্রিনিয়ালটা বাদ দিয়ে নেফ্রোজেনিকের দিকে চিন্তা করলাম যে নেফ্রোজেনিক কি হতে পারে। তো নেফ্রোজেনিকের ভিতরে একটা কজ হচ্ছে যে হাইপোক্যালেমিয়া থেকে হতে পারে, আর একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া থেকে হতে পারে। তো প্যাশেন্টের আমি মানে দেখলাম যে সব টেস্ট যেহেতু করা আছে, আমি একটা সেরাম ক্যালসিয়াম টেস্ট করতে দিলাম, এবং সাথে সিরাম অ্যালবুমিন। কারণ সিরাম ক্যালসিয়াম একা দেয়া ঠিক না, মানে দিলে এটা অ্যালবুমিনের সাথে টেস্টটা দিতে হয়, বিকজ কারেক্টেড ক্যালসিয়াম বলে একটা জিনিস আছে, সেটা ক্যালকুলেট না করে আমরা আসলে হাইপোক্যালসিমিয়া বলতে পারি না। তো দেখলাম যে প্যাশেন্টের ক্যালসিয়াম চলে আসছে অলমোস্ট ওই ল্যাবে 11.8, যেখানে কাট অফ আপার লিমিট ছিল 10। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে এই নলেজটা, মানে পেশেন্ট কিন্তু অলরেডি এফসিপিএস করা, এমডি করা, এবং ডিপ্লোমা করা, এমবিবিএস লেভেল, সবাইকে মোটামুটি 7-8 জন স্পেশালিস্ট, 3 জন স্পেশালিস্ট সে দেখিয়েছে, এবং এমবিবিএস তো বাদই দিলাম ওটা। তো আমার কাছে যখন পেশেন্টটা ডায়াগনোসিস করতে পারলাম যে ইট ইজ ডিউ টু হাইপার ক্যালসিমিয়া, আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সেকেন্ড জিনিস আমার মাথায় আসলো যে হাইপার ক্যালসিমিয়া কেন হচ্ছে পেশেন্টের, ওটা ম্যানেজ করলাম হাইপার ক্যালসিমিয়া, যে হাইপার ক্যালসিমিয়াটা কেন হচ্ছে। তখন এটা মানে হাইপার ক্যালসিমিয়ার মোস্ট কমন কজ ওই বয়সের জন্য, যে লাইক পিটিএইচ, প্যারাথাইরয়েড রিলেটেড কোনো সমস্যা হতে পারে। সেকেন্ড হচ্ছে এটা মানে মাল্টিপল মায়োলোমা অথবা মেলিগন্যান্সি থেকে হতে পারে। তো এই জিনিসগুলো যখন সেকেন্ড লাইন ওয়ার্কআপের জন্য যখন গেলাম, তখন পেশেন্ট আর টেস্ট করাতে ওখানে টেস্ট হয়ও না, আর পেশেন্ট ওগুলো করাতে আবার চাচ্ছেও না, যেহেতু পেশেন্টের প্রাইমারি সিমটমটা ইমপ্রুভ করে গেছে। কিন্তু এই হাইপারক্যালসিমিয়া আমরা জাস্ট ম্যানেজ করছি, হাইপারক্যালসিমিয়ার যে সিমটমটা সেটা ইমপ্রুভ করছে, কিন্তু এটা তো আবার রিকার করবে যদি আমরা এর কস্টটা বের না করি। তো এই মানে এই এই যে স্টোরিটা আমি শেয়ার করলাম, এর সামারিটা এটাই যে আমরা আসলে কোনো জিনিস কোনো জিনিস নিয়ে, স্পেশালি মেডিসিনের কোনো জিনিস নিয়ে যদি আমরা ডিপ থিঙ্কিং করতে চাই, তাহলে একটা ডিপ ইনসাইট লাগবে। যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের বর্তমান যে কারিকুলাম, আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে ট্রেনিং প্রেক্ষাপট, সব মিলাই এই জিনিসটা আসলে, আমি বলবো না যে কোথাও ভালো ট্রেনিং হচ্ছে না বা কোথাও কেউ শিখতে পারছে না। ধরেন যে বিএসএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজেরও সব ইউনিট না, বিএসএমইউরও সব ইউনিট না। সেখানে অন্যান্য জায়গায় হয়তো বা কিছু কিছু ইউনিট থাকতে পারে ভালো, যেখানে কিছু একাডেমিক ডিসকাশন হচ্ছে। তো এই জিনিসটা মানে এই যে ডিপ থিঙ্কিংটা, এই ডিপ থিঙ্কিংটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে মানে এটার মানে এমআরসিপির নলেজটা লাগবে। এবার একটা পেশেন্ট আসলো, বিএসএমইউতে আমি তখন ছিলাম। পেশেন্টের হচ্ছে যে প্যানক্রেটাইটিস, আবার পেশেন্টের হচ্ছে সাথে রেনাল স্টোন। তো পেশেন্টকে দেখলাম যে মানে এর আগে রেনাল স্টোন সার্জারি হয়ে গেছে, কিন্তু যিনি রেনাল স্টোন সার্জারি করতেন, তিনি ওই সময় হাইপার ক্যালসিমিয়া হয়তো টেস্ট করছেন, কিন্তু ভাবে করে কজ গুলো উনি এক্সক্লুড করেননি।
তো যে প্যাশেন্টটা রেনাল স্টোন হয়েছিল প্রথমে, তখন তার হয়তো বা প্যানক্রিয়াটিক স্টোন ছোট ছিল বা ছিল না, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কোনো ফিচারই ছিল না, পরবর্তীতে আবার তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছে। তো এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা আসলে টোটালি অ্যাভয়েডেবল ছিল। কেন অ্যাভয়েডেবল ছিল? যে প্যাশেন্টের আমরা দেখলাম যে হাইপার ক্যালসিমিয়া, এবং হাইপার ক্যালসিমিয়া ইভ্যালুয়েট করতে গিয়ে আমরা যেটা পাইলাম যে প্যাশেন্টের হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডিনোমা, প্যারাথাইরয়েড অ্যাডিনোমা পাওয়া গেছিল পিটিএইচ সিস্টেম এবি স্ক্যানে। তো পরবর্তীতে হাইপার ক্যালসিমিয়াকে যখন আমরা প্যারাথাইরয়েডেক্টমি করে ফেললাম, ইট ইজ কিউরেটিভ ফর পিটিউটারি প্যারাথাইরয়েড টিউবার। তো প্যারাথাইরয়েড যদি ভালো হয়ে যায় তাহলে ক্যালসিয়াম নর্মাল হয়ে যাবে এবং তার মানে হাইপার ক্যালসিমিয়ার ফিচার গুলো আর হবে না। কিন্তু যার একবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে যাবে, এটা তো প্যানক্রিয়াস থেকে তো ক্যালসিয়াম যে ডিপোজিশন যেটা হয়ে গেছে সেটা তো আর আনা সম্ভব না। তো এই জিনিসটা প্যাশেন্ট এখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হিসেবে থাকবে। তো এই জিনিসটা, যার রেনাল স্টোন একবার ধরা পড়ছে, বাইলেটারাল রেনাল স্টোন ছিল, তাহলে যে কোনো রেনাল স্টোন বা হাইপার এ ধরনের যদি হাইপার ক্যালসিমিয়ার একটা পসিবিলিটি থাকে, তাহলে আমাকে অবশ্যই মানে সার্জনেরও একটু নলেজ দরকার আছে। যে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এমআরসিএস সেক্ষেত্রে হেল্প করবে। হয়তো ওই সার্জন ওই সময় যদি এমআরসিএস করা থাকতেন বা এরকম ডিপ থিঙ্কিং যদি ওনারা করতেন, মানে শুধু স্টোন হয়েছে আমি স্টোন কেটে দিলাম, নট লাইক দ্যাট। তো এভাবে করে যদি আমাদের ভিতরে ডিপ থিঙ্কিং গুলো যদি ডেভেলপ করতে হয়, এবং এই সার্ভিস গুলো আমরা দিতে পারছি না বলেই কিন্তু পেশেন্টরা অনেক সময় দেশের বাইরে, সিঙ্গাপুরে, ইন্ডিয়াতে বা অন্য কোনো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে। আমার মনে হয় যে আমাদের যদি ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপার্টাইজ ডেভেলপ করতে হয়, তাহলে এমআরসিপির আসলেই কোনো বিকল্প নেই। আমি বিএসইউতে যখন ঢুকলাম রেসিডেন্সিতে, তখন ওখানে দেখলাম যে মেডিসিনে সোহেল মাহমুদ আরাফাত স্যার, তখন উনি প্রফেসর ছিলেন, তখন চেয়ারম্যান হন নাই। তো ওনার দেখতাম যে মানে অনেকেই খুব ভক্ত, এবং দেখলাম যে ওনারও একটা ডিগ্রি, মানে সেটা হচ্ছে এমআরসিপি। স্যারের তো এফসিপিএস আছেই। তো আমার কাছে মনে হলো, এবং স্যার খুবই মানে ওইরকম ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো যেরকম, আবার আমি যেখানে জব করতাম, যে হসপিটালে, সেখানে দেখতাম যে সবাই স্যারকে রেফার করতো যে কোনো ক্রিটিক্যাল রোগী পাইলে, বিকজ স্যারের ক্রিটিক্যাল থিঙ্কিং খুবই ভালো, এবং মানে খুবই রিজনেবল। এই স্যার হচ্ছে কেটা খুবই মানে রিজনেবল থিঙ্কিং করতেন। তো এখন আমার কাছে মনে হয় যে স্যারের যে এই মানে স্যারের যে প্র্যাকটিসটা বা স্যারের যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, এটা আমার মনে হয় যদি আমি অ্যাডাপ্ট করতে পারতাম না, যদি আমি আহ, ওই সময়ে এমআরসিপি যদি স্যারকে যদি না দেখতাম এবং এমআরসিপি যদি না করতাম। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের মানে, এবং ওই সময় আমি যখন রেসিডেন্সিতে ঢুকছিলাম, তো ওই সময়ে জেনেসিসের কর্ণধার নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, বর্তমানে উনি অ্যাসোসিয়েট প্রফেসর রিউমাটোলজি বিএসএমইউ তে আছেন, বিএমইউ তে সরি। তো উনি বলছিলেন একটা প্রোগ্রামে যে এক সময় দেখা যাবে যে আসলে এই, মানে মানুষের দুইটা ডিগ্রি যদি থাকে মেডিসিনে, তাহলে সেটা হবে আইদার এফসিপিএস এবং সাথে এমআরসিপি, অথবা এমডি সাথে এমআরসিপি। তো সেটা আরো মানে আজ থেকে 8 বছর আগের কথা, আট না আরো 10 বছর আগের কথা। তো ওই 10 বছর আগে আমি তখনও কিন্তু এত বেশি এমআরসিপি প্রতি আগ্রহ সবার আমি দেখি নাই। বাট ঠিক তার 5-6 বছর পরে আমি দেখলাম যে আসলে সবাই, মানে যারা মেডিসিন কেরিয়ার করছে সবাই কেন জানি দেশের বাইরে যাক বা না যাক, সবার ভিতরে একটা মানে এমআরসিপি করার একটা আর্জ তৈরি হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এটাতে আমাদের ডক্টরদের যে এক্সপার্টাইজ লেভেল, নলেজের লেভেল, সেটা অনেক ডেভেলপ করছে। এবং এটা আমার মনে হয় ভবিষ্যতে এই মানে এই পজিটিভ যে চেঞ্জটা, পজিটিভ যে অ্যাডাপ্টেশনটা, এটা আশা করি যে জেনেসিসের মাধ্যমে এবং জেনেসিসের টিমের মাধ্যমে, এখানকার মেন্টরদের মাধ্যমে এটা পরবর্তীতেও চালু থাকবে বলে আমি আশা করি। এবং এমআরসিপির প্রিপারেশন নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে এমআরসিপির প্রিপারেশন এটা আসলে এমবিবিএস পাশ করে যে কেউ এমআরসিপি পরীক্ষা দিতে পারেন। এটার জন্য কোনো ট্রেনিং আসলে লাগে না। ইভেন পার্ট 1 পার্ট 2 পেসিসের জন্য কোনো ট্রেনিং সার্টিফিকেট দরকার হয় না, তবে ট্রেনিং ছাড়া আসলে পেসিস পাস করাটা খুব ডিফিকাল্ট। আমি বলবো না যে ট্রেনিং ছাড়া কেউ এমআরসিপি পাস করে নাই, পেসিস পাস করে নাই, তবে একটা সুপারভাইজারের আন্ডারে কাজ না করে বা কোনো ভালো জায়গায় কাজ না করে বা কোনো ভালো সেন্টারের হেল্প ছাড়া পেসিস পাস করাটা কোয়াইট ইম্পসিবল।
তো কি, এবং এমআরসিপি আসলে যারা এফসিপিএস করছেন অথবা রেসিডেন্সিতে আছেন তাদের জন্য আসলে এমআরসিপি খুবই সুইটেবল। অথবা কেউ হয়তো বা বিসিএস পোস্টিং এ আছেন, সেখান থেকে যদি পড়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে উনি যদি ওখানে বসে করতে পারেন, তাহলে এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু পড়ে ফেললেন। এরপরে যদি, এরপরে তিনি যখন কোর্সে আসবেন, এফসিপিএস এর কোর্স হোক অথবা এমডির কোর্স হোক, তখন তিনি সেখানে এসে পেসিসটা করে ফেলতে পারবেন। এবং এটা বোধ শুধু এমআরসিপি না, এমআরসিএস এর ক্ষেত্রেও প্রযোজ্য যে পার্ট ওয়ানটা বা পার্ট এটা হয়তো পেরিফেরি থেকে করে ফেললেন পড়ালেখার যে যে পার্টটা, আর পরবর্তী ক্লিনিক্যাল পার্টটা ট্রেনিং এ বা কোর্সে বা পোস্টে, ট্রেনিং পোস্টে এসে এই ডিগ্রিটা করে ফেলাটা মানে যারা সরকারি জব করেন তাদের জন্য খুবই ফিজিবল। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে যে কোনো লেভেলে, গভর্নমেন্ট লেভেলে হোক, প্রাইভেট লেভেলে হোক, এফসিপিএস করে হোক বা এমডি করা অবস্থায় হোক, এমআরসিপি করাটা পসিবল। এবং আমি এটা এমডির আগেই এমআরসিপিটা কমপ্লিট করে ফেলছিলাম। আমি এমডি তে ঢুকেছিলাম 15-তে, 2015-তে। আর এমআরসিপি করে ফেলছিলাম 2019-এ। আর আমার এমডি কমপ্লিট হয়েছিল 20-এর শেষে। তো মোটামুটি আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা আহ, করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা বোধ মানে নট, এটা শুধু যে আপনার নলেজকে এনরিচ করবে তা না, আপনার প্যাশন পুলকেও কিন্তু এটা অনেকটা ইনফ্লুয়েন্স করবে। আর প্রিপারেশন নেয়ার জন্য অ্যাকচুয়ালি যারা একদম বিগিনার তাদের জন্য মিনিমাম 6 মান্থ। তবে আমি প্রিফার করব যে কেউ যদি 1 বছরের একটা ভালো প্রিপারেশন নিতে পারেন তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু খুব অল্প সময়ের ব্যবধানে দিয়ে দেওয়া যাবে, স্পেশালি যারা বিগিনার। আর যারা অলরেডি কোর্সে আছেন এফসিপিএস অথবা এমডি কোর্সে আছেন বা এফসিপিএস মিড টার্ম হয়তো কমপ্লিট করে ফেলছেন, তারা হয়তো অল্প সময়ের প্রিপারেশন, আমার মনে হয় মিনিমাম 6 মাস তারাও যদি দেন তাহলে পার্ট টুটা খুব, পার্ট ওয়ান দিয়েই পার্ট টুটা দিয়ে ফেলতে হবে। এটা এই ধরনের প্ল্যানিং করে আগানোটাই সবচেয়ে বেটার। আর যারা একটু বিগিনার তারা যদি 1 বছর বা 9 মাস সময় পার্ট ওয়ানে দেন তাহলে পার্ট টু প্রিপারেশনটা তাদের জন্য ইজি হয়ে যাবে। আর পার্ট ওয়ান পার্ট টু প্রিপারেশন অলমোস্ট সেম। এবং আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে টোটালি একটা এসবিএ টাইপ এক্সাম, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো তবে নেগেটিভ মার্কিং না থাকলেও এখানে কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটা আপনাকে অ্যাচিভ করতে হলে কোনো না কোনো মেন্টর, কোনো না কোনো সেন্টারের হেল্প আসলে লাগে। তো সেক্ষেত্রে জেনেসিস আমার মনে হয় যে দীর্ঘ 10 বছর ধরে এটা মোটামুটি প্রায় 10,000 বা তার চেয়েও বেশি ডাক্তারকে আমরা বিভিন্ন ভাবে পার্ট ওয়ান পার্ট টু পেসিস, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ বিভিন্ন সার্ভিস দিয়েছি। এবং এটা আমাদের ধারা ডে বাই ডে আরো আপডেট হচ্ছে, ডে বাই ডে আমরা অনেক অনেক বেশি রেক্টিফাই হচ্ছে। আমাদের অভিজ্ঞতাগুলো, মেন্টরদের অভিজ্ঞতাগুলো ডে বাই ডে অনেক বাড়ছে। তো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো হেল্প বা আপনাদের জন্য একটা ভালো গাইডলাইন হতে পারে জেনেসিস। তো এটাই বলবো যে যদি প্রিপারেশনের জন্য সময় যদি কেউ আস্ক করে তাহলে মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ার। আর এটা হলো পার্ট ওয়ানের ক্ষেত্রে। পার্ট টু রিটেনের জন্য মিনিমাম 4 মাস সময়। আর যদি কেউ আরেকটু সময় নিতে চান, 6 মাস কমফোর্টেবলি প্রিপারেশনের জন্য, সেটাও নিতে পারেন। স্পেশালি যারা কোর্সে থাকেন, কোর্সের পড়ার একটা চাপ থাকে, তাড়াহুড়ো করে পার্ট ওয়ান বা পার্ট টু পরীক্ষা দেওয়া যাবে না। পার্ট ওয়ান বা পার্ট টু পরীক্ষা অ্যাপ্লাই করার আগে মিনিমাম একটা কোশ্চেন ব্যাংক একবার শেষ করে অ্যাপ্লাই করতে পারলে সবচেয়ে বেস্ট। কারণ আপনাকে কোশ্চেন ব্যাংক, যে কোনো কোশ্চেন ব্যাংক মিনিমাম 3 বার সলভ করতে হয়। এবং পার্ট ওয়ানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক হচ্ছে পাস মেডিসিন। এবং পাস মেডিসিনের জেনেসিসের বিভিন্ন রিভিউ কপি আছে যেখানে কোশ্চেন গুলো খুব সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করা আছে। এটা আপনাদের জন্য আরেকটা হেল্পফুল গাইড হতে পারে। আর পার্ট ওয়ানে যারা শুরু করবেন তাদের পার্ট টু এবং সাবসিকুয়েন্টলি বেসিসের জন্য আমাদের কমপ্লিট একটা প্রিপারেশনের ব্যবস্থা আছে। এছাড়া অন্যান্য যারা সার্জারির দিকে যাবেন তাদের জন্য আমাদের অনেক গাইডলাইন থাকবে এখানে। তো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আর বাকি ক্লাসে মানে কতটুকু পড়লে আপনার জন্য পড়াটা ইজি হবে বা কি পড়া উচিত সেগুলো আমরা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অথবা পরবর্তী কোনো প্রোগ্রামে আমরা আবার ডিসকাস করব।
তো কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রিয়াসউদ্দিন দানিশ স্যারকে। যে আমিও আসলে মানে একদম খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম ব্যাপারগুলো। আমরাও আসলে ট্রেনিং করার সময় ব্যাপারগুলো দেখছি যে আসলে যারা এমআরসিপি করা আর যারা এমআরসিপি করা না, যার যে ডিগ্রি থাকুক না কেন, তাদের থিঙ্কিং অনেক ডিফারেন্ট। হ্যাঁ, মানে ডায়াগনস্টিক ওয়ার্কআপ, ম্যানেজমেন্ট প্ল্যান অনেক ডিফারেন্ট। ঠিক আছে তো আহ, সবাই হ্যাঁ, আপনাদের হ্যাঁ স্যারের কাছে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট হয়ে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন করতে পারেন। আমাদের কাছে অনেক ডক্টর যুক্ত আছেন, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। চ্যাট বক্সও লিখতে পারেন অথবা আনমিউট হয়ে কোয়েশ্চেন করতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ এটা হচ্ছে পার্ট 2 নিয়ে। স্পেসিফিক আপনাদের একটা ব্যাচ, মানে ব্যাচ রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে যেটা বুস্ট আপ ব্যাচ। হ্যাঁ, এই ব্যাচে আসলে পড়ানোর স্টাইলটা একটু জানতে চাচ্ছিলাম। আর সামনে একটা ব্যাচ শুরু হবে এই জুলাইয়ের লাস্টের দিকে। এইটাতে মানে কোন ডায়েটকে টার্গেট করে এই ব্যাচটাকে আসলে ফোকাস করা হয়েছে? অক্টোবর ডায়েট, কিন্তু আমি প্ল্যানে দেখলাম যে ওইটা 20 তারিখে শেষ হবে, অক্টোবরের 20 তারিখ। পরীক্ষা যেহেতু অক্টোবরের 22 তারিখে, তো এটা তো অনেক ক্লোজ হয়ে যায় ব্যাচটা। তো আমার দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কোন ডায়েটকে ফোকাস করে ওই ব্যাচটা স্টার্ট করেছেন, আর এই বুস্ট আপ ব্যাচে আসলে পড়ানোর স্টাইলটা কি হবে? এটা আপনারা কি কোশ্চেন সলভ করাবেন, নাকি বই ধরে পড়াবেন, নাকি পিক্টোরিয়াল দেখাবেন? মানে এই জিনিসটা একটু জাস্ট টাচ আপের জন্য। আর এই ধরনের ব্যাচের ছোট ছোট গ্লিমস যদি আপনারা আপনাদের গ্রুপে যদি একটু আপলোড করে দিতেন, তাহলে আমাদের জন্য আসলে ডিসিশন নিতে ইজি হইতো, যে আসলে ব্যাচগুলো আমাদের জন্য ফিজিবল কিনা, আমাদের সাথে যায় কিনা। এটা আর কি একটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এই রিলেটেড এই অ্যান্সারটা তাহলে ওই সাদ্দাম ভাই বলেন। সাদ্দাম ভাই আপনি বলেন দেখি এটার অ্যান্সার, যে ওই বুস্টাপের ব্যাপারটা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। তো আপনার যে কোশ্চেনটা হচ্ছে, আমরা এটাতে এটা ক্রাশ ব্যাচ, বেসিক্যালি হচ্ছে এমআরসি পার্ট 2 পুরো অংশটা নিয়ে আমরা কাজ করি এখানে। ধরেন আমি অ্যান্ডোগান পড়াই, সেক্ষেত্রে আমার প্ল্যান থেকে অ্যান্ডোগান রিলেটেড কোশ্চেন উইথ শর্ট থিওরি অ্যান্ড সাম ইমেজিং, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট স্পেসিফিক অ্যান্ড ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে আমরা এই পড়ানোর পরে স্পেসিফিক মেটেরিয়াল আপনি কোথা থেকে এটা হেল্প নিতে পারেন, আদার কি দেখা কিছু বাকি আছে কিনা, পড়তে হবে কিনা, সবকিছু মিলিয়ে আমরা এই ব্যাচটাকে সাজিয়েছি। মূলত এটা ব্যাচটা হচ্ছে পাস মেডিসিন, পাস টেস্ট, নোটস অ্যান্ড আদার কিছু বই আছে, রেফারেন্স বুক। সেখান থেকে আমরা মূলত টোটাল লেকচারটাকে তৈরি করে থাকি, এবং আলটিমেটলি সেটার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রিপারেশনটাকে অ্যাটলিস্ট আগিয়ে দেওয়া। আমরা তো যেই পোর্শনটা বাকি থাকে অথবা যতটুকু পর্যন্ত ডেফিসিট থাকে এটা বলে দিব, বাট ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়। কারণ এমআরসি পার্ট 2 যারা দিবেন, আপনারা জানেন পার্ট 2 একটু হার্ড। পার্ট 1টা মোটামুটি থিওরিটিক্যাল নলেজ আপনার থাকলে, মোটামুটি মেডিসিনের উপর প্রিপারেশন থাকলে হয়ে যায়। বাট পার্ট 2 ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এই নলেজটা একটু অ্যাডভান্স লাগবে, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, যে আপনার একটা ডায়াগনোসিস পরে ট্রিটমেন্টটা ফার্স্ট লাইন কি হবে, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে, সেই রিলেটেড যে ছোট ছোট ক্লোগুলা, যে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা আপনারা ক্লাসে বলে দিব। আর কোশ্চেন যেটা করেছেন তাহলে এটা হচ্ছে ভাইয়া মূলত কোশ্চেন বেসড প্লাস হচ্ছে থিওরিটিক্যাল কম্বিনেশন, সাথে ইম্পর্টেন্ট ইমেজিং, আর হচ্ছে কোন টপিক কোশ্চেন আসবে সবকিছু ক্রাশ বেসটা। বেসটার সুবিধা হচ্ছে যে আপনার যদি মোটামুটি পড়া থাকে আর এই বেচে যদি এডমিশন নেন, তাহলে প্রিপারেশনটাকে আপনাকে গুছিয়ে নেওয়ার সুযোগ থাকে। আপনার যে সেকেন্ড কোশ্চেন ছিল, 29 তারিখে যে ব্যাচটা শুরু হবে, বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে অক্টোবর পর্যন্তই। যেহেতু 20 তারিখ পর্যন্ত ক্লাস ক্লাস গিয়েছে, আমরা ইনিশিয়ালি হয়তো বা আপনাদের ক্লাস একটা করে উইকলি নিব, বাট লেটার টাইমে আমরা চেষ্টা করবো হয়তো বা দু একটা ক্লাস শিডিউল আগিয়ে আমরা চেষ্টা করবো অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করার জন্য। আপনারা আমাদের সাথে আগাবেন। এই ক্রাশ বেসের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার প্রিপারেশনটা হবে পরীক্ষা ওরিয়েন্টেড, যে আপনি এই ক্রাশ বেসে প্রিপারেশন নেওয়ার পরে আপনার হাতে যে 7 থেকে 10 দিন সময় থাকবে, ওই সময়টা আপনি রিভাইজ করবেন। আর স্পেশালি আমি আর একটা কথা বলি, যেহেতু আমরা পার্ট 2 সবাই ভালো এখানে পাশ করিয়েছি, আমাদের যে এক্সপিরিয়েন্সে মনে হয় যে প্রত্যেকবার কোশ্চেন যেগুলো আসতেছে, আমরা অনেক কথা কিন্তু মুখে বলে ফেলি পড়ানোর সময়, যেগুলো একদম হুবহু পরীক্ষার কোশ্চেন। যেমন এবার ডায়াবেটিস রিলেটেড কোশ্চেন পরীক্ষার পার্ট হতে ছিল ডোজ ক্যালকুলেশন, ইনসুলিন ডোজ ক্যালকুলেশন। সেটা কিন্তু আমরা মুখে আপনাকে জাস্ট 2টা লাইন বললে আপনি মোটামুটি এটা আপনার যেভাবে কোশ্চেন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন।
সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন, আমার মনে হয় ইনশাল্লাহ জেনেসিস থাকলে প্রিপারেশন ইনশাল্লাহ গোছানো পসিবল। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক আরেকটা যে ইয়া ছিল, সেটা হচ্ছে আপনাদের এই ব্যাচের পুরা ক্লাস না, কিছু ক্লাসের অংশ যদি মানে বিভিন্ন ব্যাচের যদি দেওয়া হতো, তাহলে সেটা আমাদের জন্য মানে ডিসিশনটা ইজি হইতো আর কি। ও মানে ভাই, গ্রুপে একটা আমাদের গ্লিম্পস যে দিলে হইতো। পার্ট 2 যে ব্যাচগুলো আছে সেগুলো আমাদের স্পেসিফিক টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাইয়া। তো আমরা ওই যারা ক্লাস নিচ্ছি, ক্লাসের আরেকটা পারপাস হচ্ছে নাইস কিছু গাইডলাইন ফলো করা লাগে মানে আমাদের ট্রিটমেন্ট পারপাসের জন্য। তো আমরা চেষ্টা করি আপডেটেড গাইডলাইন গুলা যেগুলো আসে, যেগুলো সামারাইজ করা, যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড স্পেসিফিক যেগুলো দরকার, সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করে দিই ভাইয়া। তো সেক্ষেত্রে ভাইয়া টোটাল আমাদের তো ক্লাসের ভিডিও ক্লিপ কেটে দেওয়ার সুযোগ হয়তো আমাদের হাতে থাকে না, বাট আমরা চেষ্টা করি যে আপনাদেরকে যে আপডেট করার জন্য। আমাদের যারা ভর্তি থাকে তাদের ক্ষেত্রে এই সুবিধা পেয়ে থাকে যে তাদেরকে কি কি ম্যাটেরিয়াল দরকার আছে। আপনার তো পুরো গাইডলাইন পড়ে পরীক্ষা দেওয়ার মতো মানে সময় হবে না। পড়তে পারলে ভালো, বাট প্রবলেমটা হবে যে অনেক পড়তে গেলে অনেক পড়াশোনা হজবল হয়ে যায়। এই জন্য আমরা স্পেসিফিক যে কথাগুলো দরকার সেগুলো আমরা আমরা আমাদের গ্রুপে বলে দিই ভাইয়া। তো সেক্ষেত্রে তাছাড়া স্পেশাল যেটা হচ্ছে আপনি যেটা কোশ্চেন করছেন, যেমন আমি গত কয়েকটা ক্লাস পার্ট 2 রিলেটেড নিয়েছিলাম। একটা হচ্ছে রিসেন্ট কোশ্চেন আপডেটেড, প্লাস হচ্ছে রেডিউস ইমেজিং কিছু ক্লাস নিয়েছিলাম। সেগুলো আমরা কিন্তু প্রায় সময় আমাদের জেনেসিস আউটলেট গ্রুপ ফেসবুক গ্রুপে আমরা ল্যাবে গিয়ে চেষ্টা করি কিছু জিনিস আপনাদেরকে বলে দেওয়ার জন্য ভাইয়া। ওকে। আমাদের দানিশ স্যার একটা রিকমেন্ড করছেন আসলে, এই যে ওই ক্লাসের কিছু চুম্বক অংশ যেগুলো উনিও চাচ্ছেন যে হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু আমি টপিক ডিসকাশন এটাই হয়তো, এটাই হ্যাঁ আর কি বলতে হয়তো চাচ্ছিলাম। একটু শেয়ার করা যেতে পারে এটা এটা নিয়ে, সবাই তাহলে আমরা দেখলে অফিসে, মানে হ্যাঁ বুঝতে পারতো অফিসে কথা ক্লাসে। বলে কথা বলে তাহলে আমরা গ্রুপে কিছু শেয়ার করে দিব না, তাইলে আপনাদের মানে ডিসিশন নিতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, প্রয়োজনে একটা 5 মিনিটের একটা, যে জি কোনো একটা ফাইভ জি জি মিনিটের একটা জি অংশ জি জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই। জি জি হ্যাঁ, আমরা তাইলে ওভাবে বলে একটা শেয়ার করে দিবেন বা ইনশাল্লাহ এটা, দুইটা হ্যাঁ। একটা বা জি দুইটা টপিক হলে মানে জি জি এটা আসলেই মানে এটা হুম, একজনের প্ল্যানের সাথে যদি মিলে যায় তাহলে হুম, কিন্তু উনি অন্যরকম কমফোর্ট ফিল করবে আসলে ক্লাস জি করতে। জি জি স্যার। জি জি আমার একটা প্রশ্ন ছিল। সালাম হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, হ্যাঁ আমার কোয়েশ্চেন করে হচ্ছে ফেলেন। জি, একটা প্রশ্ন ছিল দানিশ স্যারের কাছে, যে সবাই দেখা যায় এফসিপিএস পার্ট 1 বা হচ্ছে এমডি তে চান্স পেয়ে এরপর এমআরসিপির জন্য প্রিপারেশন নেয়। তো কেউ যদি আগে চান্স না পেয়ে শুধু এমআরসিপির জন্য এমবিবিএস এর পরে পড়তে চায়, মানে সেক্ষেত্রে ওটা ওয়াইজ ডিসিশন হবে কিনা? হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন। তো এরকম মানে আমি কয়েকজনকে দেখেছি যারা হচ্ছে এমআরসিপি এফসিপিএস মানে এফসিপিএস না করে এমআরসিপি প্রিপারেশন নিয়েছেন। তো এরকম আমাদের একজন মেন্টর আছেন যিনি অলরেডি পেসিস কমপ্লিট করে ফেলছেন, ডক্টর তারেক। হ্যাঁ, উনি এখন অবশ্য আমাদের মেন্টর না, উনি এভার কেয়ারে চাকরি করেন, প্লাস উনি একজন মানে এক্সাম মডারেটরও। তো উনি হচ্ছে প্রথমেই, এরকম আরো অনেক এক্সাম্পল আছে যে উনি আগে এমআরসিপি দিছেন, তারপরে গিয়ে এফসিপিএস দিয়েছেন। তো এটা যদিও এটা একটা মানে এফসিপিএস এর চাইতে বড় একটা চ্যালেঞ্জ। তো আমি পার্সোনালি আমি যেটা করেছি যে আমি এফসিপিএস পার্ট 1 দেওয়ার পরে মানে এমআরসিপি দিয়েছি। পার্সোনালি আমি এটাই বেস্ট রিকমেন্ড করি। তবে হ্যাঁ, কেউ যদি চায় সেটা অবশ্যই করতে পারে। তা আমি এবং একটা, একটু আমি একটা সাপ্লিমেন্ট করি এখানে, যে গত মনে হয় 4-5 মাস আগে মনে হয় আমি আউটলেট সেন্টারে ছিলাম। ডাক্তার দম্পতি আর কি, দুইজন কেউ ইন্টার্নশিপ শেষ করে নাই, ওদের মানে আরো 2 মাস ইন্টার্নশিপ বাকি ছিল। তো ওরা মানে খুবই ডেডিকেটেড যে তারা কিছু একটা ডিগ্রি এর মধ্যে করবে। তো ওরা দুইজনই হচ্ছে পাস মেডিসিন একসাথে পড়ে টরে দুইজনই এমআরসিপি পার্ট 1 পাস করছে। এই যে গত সেশন ওনার হাজবেন্ডকে নিয়ে আমরা প্রোগ্রামে নিয়ে আসছিলাম। তো ও পরে হচ্ছে উনি পরে এই জুলাইতে ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনই কিন্তু পার্ট 1 পাস করছে এফসিপিএস। মানে ওরা যেটা বললো আসলে ওই এমআরসিপি পার্ট 1 এর নলেজটা দিয়েই মূলত ওরা পাস করছে, টুকটাক কিছু ডেভিশন বক্স টক্স পড়ছে বা এরকম। তাইলে মানে আচ্ছা 22 ভার্সেস 2টা কিন্তু পসিবল আমরা দেখতেছি আর কি। এই যে আপনি যেভাবে আগাতে চান ইনশাল্লাহ, অনেক সময় দেখা যাচ্ছে যারা এমআরসি পার্ট 1 দিয়ে প্রিপারেশন শুরু করে তাদের এসবিআইটা অনেক ভালো প্রিপারেশন থাকে, ডেভিশনের বক্স পড়লে এটা কভার হয়ে যায়। আবার যাদের ডেভিশন ভালো পড়া থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে টুকটাক কিছু পাস পেরেছেন বা এগুলো কোয়েশ্চেন ইয়া করে এটা কভার হয়ে যায় আর কি। তো 22 ভার্সা, হ্যাঁ স্যারও যেটা বললো, যেটা আসলে আপনি যেটা সুবিধা ওভাবেই অ্যাডপ্ট করলে সবচেয়ে বেশি ভালো হবে, বা আপনি যেভাবে চাচ্ছেন বা এরকম জি, সামথিং। তাই। আচ্ছা, আমি একটু সাপ্লিমেন্ট করতে আরেকটা চাচ্ছিলাম। এটা হচ্ছে আপু বেসিক্যালি ডেভিডসন তো অনেক বড় বুক, হ্যাঁ সেখানে আমরা পড়েছি। পর থেকে যে জিনিসটা ফিল করলাম
অনেক কিছু কনসেপশন ক্লিয়ার হয় না। আমার এক স্যার, প্রফেসর নিউরোলজির, উনি আমাকে বললো যে সে ডেভিডসন টোটাল তার লাইফে 36 টাইম পড়ছে, তারপরও তার প্রত্যেকবার পড়ার সময় নতুন নতুন ইনফরমেশন পেয়েছে ডেভিডসন থেকে। তো আমরা যেমন ইন্টার্নশিপ জাস্ট শেষ করতেছি অথবা ফিফথ শেষ করলাম, ডেভিডসন পরে পুরোপুরি নলেজটা কিন্তু গ্যাদার করা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যে সাজেশনটা ছিল, আমি যেটা কাজ করছিলাম যে এফসিএস প্লাস এমআরসিপি, আমি ডেভিডসনের পাশাপাশি এমআরসিপি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। তাহলে আমার ডেভিডসন যেখানে একটু গ্যাপ থাকতো, দেখা যায় যে এমআরসিপি কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে এমআরসিপি বইগুলোতে ওটা অনেক ইজি ওয়েতে লেখা ছিল, যার কারণে আমার ওই জিনিসটা একসাথে কনসেপশন ক্লিয়ার হওয়ার কারণে মোটামুটি সবকিছু একসাথে হয়ে গিয়েছে। তো আমার সাজেশন হবে যে এখন যেহেতু সময়ের সাথে কোশ্চেনের টাফনেস, তাছাড়া হচ্ছে ইন ফিউচার আপনার এমসিপিএস পার্ট অন 100% এসবি হয়ে যাবে, অথবা আপনি নেক্সট সেশন থেকে পেতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু পাশাপাশি প্রিপারেশন নিলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার সিঙ্গেল বেসড আনসার গুলা করা ইজি। কারণ আগে একটা সময় 25% ছিল এসবিএ, 75% ছিল আপনার মাল্টিপল চুজ কোশ্চেন ছিল, সেক্ষেত্রে হয়তো থিওরি পড়াটা অনেক জরুরি ছিল। এখন কিন্তু আপনাকে স্পেসিফিক এরিয়া কভার করতে হবে, তার কারণে কোশ্চেন ব্যাংক সলভ করার বিকল্প নাই। সেক্ষেত্রে আমার মনে হয় এমআরসিপির কোশ্চেন ব্যাংক গুলা যথেষ্ট এনরিচ এবং আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আমার আরেকটা আর কি প্রশ্ন বা সাজেশন যেটা বলেন মানে ছিল যে আমার অনেক ফ্রেন্ডরা আর কি বলছে যে মানে এখন আসলে এমআরসিপি যেহেতু এত ফেমাস একটা ডিগ্রি, তো অনেকেই পড়ানো শুরু করছে and একজন মেন্টরের হচ্ছে যে মানে মেন্টরের কাছে একদম হচ্ছে প্রফেশনালি না, মানে ওভাবে ওভাবে পড়তে অনেকেই কমফোর্ট ফিল করে। তো সেক্ষেত্রে অনেকেই মানে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে হচ্ছে জেএনসিস তো অনেক প্রফেশনাল, তো সেক্ষেত্রে আমরা মেন্টরের মানে ইয়াটা কিভাবে পাবো, মানে হচ্ছে পার্সোনালি পড়ালো বা আমার প্রোগ্রেস জিজ্ঞেস করলো বা এরকম। তো হচ্ছে এই এই জায়গাটাতে আর কি জেএনসিস মানে কতটুকু এফোর্ট দিবে আমাদের জন্য, এটা আর কি জিজ্ঞেস করা। মানে অনেকে এখন এরকমই চায় যে একটু আহ কোনো কিছু ডিসকাস করে বা হচ্ছে কোনো কিছু না বুঝলে ডিরেক্ট যদি আমরা মেন্টরকে জিজ্ঞেস করতে পারি, এরকম ভাবে যদি অ্যারেঞ্জ করা যায় সেশন গুলো। আচ্ছা আপু, আমি এই কোশ্চেন আনসার দিচ্ছি আপনাকে। জেনেসিস যে কাজটা করে, আপনার যখন আমাদের কোনো ব্যাচে আপনি এনরোল করবেন, করার পরপরই আপনার জন্য স্পেসিফিক টেলিগ্রাম গ্রুপ, তাছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকবে। সেখানে আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আপনি আলোচনা করতে পারবেন ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল মেন্টর নাকি মাল্টিপল মেন্টর পড়াশোনা করবেন। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমাদের শ্রদ্ধেয়, আমাদের যে এমআরসিপির কর্ণধার আমাদের যুক্ত আছেন রিয়াজুদ্দিন দানেশ স্যার, ওনার হাত ধরে আমাদের এমআরসিপি আউটলায়ারের সূচনা। তো স্যার অনেক ব্রিলিয়েন্ট, অনেক কিছু জানে স্যার, তারপর কিন্তু স্যার স্পেসিফিকলি গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লাসটা নিয়ে থাকে আমাদের এখানের মধ্যে। স্যার এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি শেষ করেছে। তো স্যারের যে নলেজ, সেক্ষেত্রে কি আমার এখানে তো একেবারেই আমি এখানে তুচ্ছ। স্পেসিফিক যেমন আমার এরিয়া অ্যান্ড্রোকাইন সাবজেক্ট, আমি অ্যান্ড্রোকাইন রিলেটেড পড়াশোনা করতেছি, সেখানে কিন্তু জেনেসিস আমার যেই পরিমাণ নলেজ অথবা যে পরিমাণ থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকার কথা। তারপরে আমাদের মেন্টরশিপ সিলেকশন করা হয় কার কোন এরিয়াতে ইন্টারেস্ট আছে এবং সে কোন সাবজেক্ট খুব ভালো ফিল করে, কমফোর্ট ফিল করে, ভালো জানে। তো সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে কিন্তু মেন্টরশিপ ফিক্স করা হয়। একজন মেন্টর পুরো এমআরসিপি আপনাকে পুরোটা পড়াবে ভালোভাবে, এটা বিশ্বাস করা কষ্ট। কারণ এমআরসিপি আপনার সব এরিয়াতে ভালো ইন্টারেস্ট থাকবে, তাহলে তো সে আপনি 100% মার্ক পাওয়ার কথা পরীক্ষার মধ্যে। বাট বেসিক্যালি এটা হয় না বাস্তবে, কারণ সবারই কিন্তু কমফোর্ট জোন আছে। তো সেক্ষেত্রে জেনেসিসে কিন্তু আপনি একটা ক্লাস হয়তো মেন্টর একজনই পাবেন, যে মেন্টরটা স্পেসিফিক ওই এরিয়াতে তার ইন্টারেস্ট আছে, অথবা সেই দীর্ঘদিন যাবৎ সেই এরিয়াতে ক্লাস নিচ্ছে। যেমন আমাদের মামুন গ্যাস্ট্রো পড়ায় মাঝে মধ্যে, যদি দানিশটা না থাকে, অথবা নিউরোলজি পড়ায়, সে এখানে তুখুর, সেখানের মধ্যে অনেক ভালো পড়ায়। স্টুডেন্টের ফিডব্যাক আমরা নিয়েছি, ডক্টর দেন, তারা বলেছে যে আমাদের এই এমআরসিপি রিলেটেড আমরা ক্লাসে যা পড়িয়েছি, কোশ্চেন পরীক্ষায় মোটামুটি 90% মোর লেস সেম। তো সেটা হচ্ছে আমাদের মেন্টরশিপের ইফেক্টের কারণে। তো যদি আপনি এই প্রবলেম ফেস করেন যে আপনার পার্সোনাল কোনো প্রবলেম, কোনো কিছু বুঝতেছেন না ক্লাসে, আপনার হাতে এই সুযোগ থাকবে যে পরবর্তীতে এটা জেনে নেওয়ার জন্য আপনার স্পেসিফিক গ্রুপ থাকবে, সেখানে চাইলে আপনি আপনার আনসার পেয়ে যাবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা ভাইয়া যেটা বললো ওইটাই।
দানিশ স্যার আমাদের সাথে একমত করবেন আশা করি যে আমরা তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ওখানে তো ইন্টারেক্টিভ। আপনি যদি গ্রুপে লিখতে না চান, কোনো একটা সিস্টেমে যদি সমস্যা হয়, যেমন গেস্টের সমস্যা হলে আমরা ধরেন রিয়াজ দানিশ স্যারের সাথে আপনাকে ট্যাগ করে দিব। যদি মনে করেন ইউক্রেন রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, তাহলে আমরা হচ্ছে সাদ্দাম ভাইকে ওটা রেফার করবো, বা ওরকম ডার্মাটোলজি যদি আমি ওরকম টাইপ যে ব্যাপারগুলো হচ্ছে কি, যে মানে ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ওই রিলেটেড আমরা মেন্টরকে আপনাকে ট্যাগ করে দিব, যাতে আপনাকে যে ওই অংশটা অন্তত ওরা কভার করে দিতে পারে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ তো থাকবে। আর কমন যে জিনিসগুলো জন্য অনেকে দেখা যাচ্ছে কি রাতে কোয়েশ্চেন সলভ করতে গেল, 5টা 10টা কোয়েশ্চেন সলভ করলো, ওখানে 2টাতে তার কনফিউশন বুঝতে পারছে না। এগুলা কিন্তু ওরা ওখানে স্ক্রিনশট দিলে বা ইয়া দিলে লিখলে আমরা কিন্তু ওখানে সলভ করে দেই, ডিসকাস করে আর কি। তো মানে সব ধরনের হেল্প ইনশাল্লাহ আমরা করতে পারবো জেনেসিস আউটলেট থেকে। যে আপনারা অনলাইন অফলাইন বা সব কিছুই। আর সেন্টারে তো ভাইরা বিকালে আমরা থাকি, বা সাদ্দাম ভাই থাকে, তাহের ভাই থাকে, বা যারা যে টাইমে থাকে, মানে ওনারাও আপনাকে সেন্টারে আসলে ভাবে করে যদি হাতে কলমে বুঝাই দিতে পারবে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলেন বলেন। আনমিউট হয়ে কোয়েশ্চেন করে ফেলেন, হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে যে আহ, আমাদের মেন্টররা যে ক্লাস নেবেন, এটা কি ভাইয়ারা কি স্লাইড পড়াবেন নাকি মানে বই বই দাগায় পড়াবেন? এটা একটু জানতে আচ্ছা চাচ্ছিলাম। আচ্ছা, ওটা হলো কি যে আমাদের আপডেটেড পাস মেডিসিন পাস টেস্ট এবং হচ্ছে নোটসের নোটস যেটা আপডেটেড, তার 4th এডিশন আসছে মনে হয় বাজারে, এগুলো সেগুলো মিলাইয়ে আমরা কিন্তু ওই যে খুব সুন্দর আপডেটেড হচ্ছে লেকচার শিট তৈরি করা আছে, যে সবগুলো একসাথে করে যদি এই লেকচার শিটের বাইরে কিন্তু কোয়েশ্চেন লাগে না। আমরা দেখছি কি সবগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। হামাদ বইটা অনেক বড়, এটা পার্ট 1 পার্ট 2 এর জন্য একসাথে কভার করা। এটা যদি আপনি পুরোটা পড়তে চান, দেখা যাচ্ছে এমআরসি পার্ট 1 এর পড়াও অনেক হয়ে যায়। তাহলে ওখান থেকে পার্ট 1 এর জন্য যতটুকু লাগে অতটুকু আমরা নিচ্ছি। এরপর আপডেটেড গাইডলাইন, পাস মেডিসিন, এগুলাকে সবগুলো নিয়ে একসাথে কনসাইজ করে হচ্ছে আমরা লেকচার শিটে সবগুলো সাজায় ফেলছি। তাহলে লেকচার শিটটাই আপনার প্রাইমারি নোট হিসেবে এখানে ইউজ হবে। এখানে কিছু পাস মেডিসিনের কোয়েশ্চেনও দেওয়া আছে সলভ করার জন্য। আর মেন্টর এই সিকোয়েন্সে পড়ায়, লেকচার শিটের সাথে সিকোয়েন্স করে, কিন্তু উনি প্রত্যেকটা ক্লাসে উনি নিজস্ব পাওয়ার পয়েন্ট তৈরি করে নিয়ে আসে। ঠিক আছে? এবং ওনার ক্লাসে উনি কিন্তু কিছু কিছু টপিকের মধ্যে এডিশনাল জিনিস ছবি এঁকে টেকে পড়ায়, বা এডিশনাল ছবি দেখায় পড়ায়, যেটা আপনার কনসেপশন ক্লিয়ারেশনের জন্য বা ওই ডিজিজটাকে ইয়া করার জন্য আপনার হেল্পফুল হবে। তো পুরা শিটও উনি পড়ায় না, আবার পুরা দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট উনি পড়ায় না। উনি একটা পড়াবে আপনাকে শিট এবং পাওয়ার পয়েন্টের সাথে একটা হচ্ছে ইলাস্ট্রেটিভ একটা মানে ডাইনামিক একটা লেকচার উনি দিবে। বুঝতে পারছেন? যেটা আপনার হচ্ছে ভিজুয়াল অডিয়াল মানে অডিটরি সবকিছু যাতে একসাথে করে একটা আপনার ইমপ্রেশন বা কনসেপশন তৈরি হয়। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। এরপরে এই টপিকের উপর পরের দিন আধা ঘন্টা 20টা কোয়েশ্চেনের উপর হচ্ছে পরীক্ষা হবে। এই পরীক্ষার পরে ওটার উপর মেন্টর একটা সলভ নিবে, পরে পরের লেকচার শুরু হবে। এভাবে করে আমাদের হয়। রবিবার বুধবারে করে ইউজুয়ালি আমাদের রেগুলার লেকচার থাকে, আর লং ব্যাচের ক্লাসগুলো ফ্রাইডে মর্নিং এ হয়। শুক্রবারে প্রতিদিন সকালে 8টা 8:30 থেকে শুরু হয়। ঠিক আছে? পার্ট 2 এর যেই বুস্ট আপ ব্যাচ, ওখানে কি কোনো পরীক্ষা হবে? আচ্ছা, বুস্টাপে আপাতত কোনো পরীক্ষা রাখা হয়নি, যেহেতু আমাদের এক্সাম পেজ আলাদা আছে, বুঝছেন? তো বুস্টাপে মূলত যাদের দেখা যাচ্ছে পার্ট 1 অনেক আগে করা, বা যাদের হচ্ছে কি কি পড়তে হবে বুঝতে পারে না, তাদেরকে করে কিছু ইমেজিং, যেমন ইমেজিং এর জন্য কিন্তু আমাদের একদম শুধু ইমেজিং নিয়ে 8টা লেকচারে কিন্তু আলাদা ক্লাস আছে। রিয়াজউদ্দিন দানিশ স্যার উনি এটা কোঅর্ডিনেট করেন, এবং হচ্ছে স্যাররাই ক্লাস নিয়ে থাকেন, এবং ভালো মেন্টরে ওখানে ক্লাস নিয়ে থাকেন। ইমেজিং রিলেটেড যা লাগে সব ওখানে আছে। এখানে হচ্ছে যে ভাই যেটা বললো, যে এখানে কোয়েশ্চেন ব্যাংক এবং ইমেজিং এবং টপিকের একটা অ্যামালগাম টাইপ, এটা একটা ক্রাশ পেজ টাইপের। এখানে এই জন্য মানে টপিক গুলো ডিসকাস করে দেওয়া হয়। এই জন্য মানে এক্সাম বেস যেহেতু আলাদা আছে, এই জন্য এখানে খুব বেশি এক্সাম এখনো রাখা হয় না। তারপরেও যদি খুব বেশি আপনার ইন্টারেস্টেড থাকেন, ইয়া থাকলে পরবর্তীতে একটা এক্সামের সিস্টেম করে দেওয়া যাবে আর কি, যদি ডক্টররা যদি ফিল করে যে এই এটা মনে রিলেটেড হয় কিছু ভালো এক্সাম। হতো, মানে প্রত্যেকটা ক্লাস যেহেতু চ্যাপ্টার ওয়াইজ, যেমন জি জি এন্ডোক্রাইন, জি জি হেমাটোলজি, জি তো জি ওইটা শেষ হলে পরের দিনে যে ক্লাস শুরু হবে, আগে যদি ছোট একটা এক্সাম দেওয়া যেত, দেন মানে প্রিপারেশনটা কমপ্লিট হতো। ওই যে ইমেজিং টিমেজিং দিয়ে পার্ট 2 এর মতো যেরকম জি ইয়েটা জি জি হয়, জি 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 কোশ্চেন গুলো হয়। পার্ট 1 এ তো কোশ্চেন একটু ছোট হয়, পার্ট 2 এর হুম গুলা তো একটু বড় হয়। ওই টাইপের যদি হয়, তাহলে মানে যাচাই করা যেত আর কি, মানে একটা হুম কমপ্লিট ব্যাচ হতো আমার মনে হয়, যেটা হুম আপনারা হুম যদি এভাবে করতে পারেন। হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওটা আমরা ইয়া করে দেখি যে এক্সাম এখানে ইনকর্পোরেট করে একসাথে করে ইয়া করা যায় কিনা, ওটা কথা বলবো না তাহলে ইনশাল্লাহ। জি ভাই, থ্যাংক ইউ। জি জি welcome। তো আমাদের দানিশ স্যারের কাছে আর কারো কোনো কোয়েরি আছে কিনা? হোসেন মোহাম্মদ ভাই, মাহনুর ভাই, অন্যান্য ডক্টররা যারা আছেন? ঠিক আছে। তো এই পর্যায়ে দানিশ স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জয়েন করার জন্য, যে স্যারের গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে দিয়েছেন, এবং ওভারঅল যে স্যারের যে মানে বিশেষ করে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল গুলো দিচ্ছেন আর কি, এগুলো মানে আমার কাছে খুবই মানে গোল্ডেন পার্ল মনে হইলো।
তো আসলে যে এমআরসিপি যারা করে বা যারা চিন্তা করে, যা তাদের থিঙ্কিং বা ডায়াগনস্টিক ওয়ার্কআপ গুলো আমার কাছে অনেক ডিফারেন্ট, মানে অনেক পার্থক্য মনে হয়। বাংলাদেশি ডিগ্রি প্লাস হচ্ছে ওদের যে ম্যানেজমেন্ট ওয়াইজ যে পেশেন্ট ডিলিংস এর ব্যাপারগুলো, এমআরসি পার্ট 1 পার্ট 2 তে ওরা পার্ট 1 ইউজুয়ালি নলেজ ওরা অ্যাসেস করে, পার্ট 2 তে দেখা যায় ওরা ম্যানেজমেন্ট গুলোকে হাইলাইট করে, আর পেসেসে ওরা মূলত পেশেন্ট হ্যান্ডলিং গুলা দেখে যে কিভাবে আপনি পেশেন্টের ওয়ার্কআপ গুলো করছেন। হ্যাঁ, অসাধারণভাবে ওই 3টা পার্টি সাজানো। তো ইনশাল্লাহ পার্ট 1 পার্ট 2 পেসেস তিনটারই হচ্ছে আমরা ফেসিলিটি এখানে দিতে পারবো। এই পর্যায়ে আমি একটু ডক্টর সাদ্দাম ভাইকে, ভাইয়া হচ্ছে রিসেন্ট এমআরসিপি পার্ট 2 পাস করেছেন, এমআরসি পার্ট 2 রিসেন্ট আপডেটেড কোয়েশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে ওভারঅল এমআরসিপি পার্ট 2 রিলেটেড জেনেসিসে কি কি সার্ভিস আছে, ওভারঅল জেনেসিসের সার্ভিস বিষয়ে কি কি কোন বেচ বা পার্ট 1 পার্ট 2 পেসেস সবগুলোর একটা ব্রিফ, একটা ইন্ট্রোডাকশন বা জেনেসিস আউটলেয়ার থেকে মানে ডক্টরদের জন্য আসলে কি সার্ভিসগুলো থাকছে এটা বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মামুন। হুম। আমি হচ্ছে ডক্টর সাদ্দাম। আমি বর্তমানে অ্যান্ডোক্রাইনোলজিতে ফেজ বিতে আছি, বিএমইউতে কর্মরত, পাশাপাশি পেসেস ক্যান্ডিডেট। সেক্ষেত্রে আমার যে রিসেন্ট যে ডায়েট হয়েছে আপনাদের অনলাইন মার্চ 2026, 26 তারিখে, সেখানে আমি পরীক্ষা দিয়েছি বেসিক্যালি। তো আমার এক্সাম দেওয়ার যে একটা ফোবিয়া ছিল যে অনলাইন সিস্টেম টোটাল পরীক্ষাটা, যেটা আগে কখনো হয় নাই। কারণ আমার পড়াশোনার চেয়ে ভয় ছিল অনলাইন সিস্টেমে সেট আপ করা, ইন্টারনেট করা, ওয়াইফাই ঠিক রাখা, এবং প্লাস হচ্ছে আমার কারেন্ট ঠিক মানে ইলেকট্রিসিটি ঠিক রাখতে হবে। সেই পারপাসে আমার আসলে পরীক্ষার 7 দিন আগে থেকে একটু অ্যাংজাইটি কাজ করলো যে ইট ইস পসিবল যে আমি কোনো ইন্টারাপশন ছাড়া পরীক্ষা দিতে পারবো কিনা। তো যাক, আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই, দু একটা ছোটখাটো প্রবলেম ছাড়া। আমার যে অবজারভেশন, আমি ফার্স্টে পার্ট টু নিয়ে বলি, যেহেতু পার্ট 2 পরীক্ষা নিচে রিসেন্ট দিয়েছি। সেখানে আহ, আগের যে কনসেপশন ছিল পার্ট 2 কোশ্চেন গুলা 2 থেকে 3 পেজের হতো, এবং কোশ্চেন লেন্দি ছিল, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম ছিল, এই জিনিসগুলা আগে ছিল। বাট এই বর্তমান যুগে সময় চায় কোশ্চেন আপনার হয় এক টোটাল পেজ, একটা একটা পেজে আপনার ক্লিনিক্যাল সিনারিও, ইনপর ইনভেস্টিগেশন, আপনার ডায়াগনোসিস চাবে, সাথে একটা ইমেজ থাকবে। তার মানে কোশ্চেনটা কিন্তু বড় করার সুযোগ এখন নাই, আগে যেটা ছিল ফার্স্ট অফ অল। এখন কোশ্চেন ছোট করার সুবিধা হচ্ছে আপনার টাইমটা খুবই কম লাগে। যেমন আমার দুইটা পেপারই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে শেষ হয়ে গিয়েছে। পার্ট 1 তো 1 ঘন্টা 40 মিনিট, পেপার 1 আর পেপার 2 2 ঘন্টা 19 মিনিট লাগছে টোটাল, কারণ কোশ্চেন ছোট ছিল। যে প্রবলেমটা কোথায় হয়েছে জানেন, কোশ্চেনের ক্লু নাই, একেবারে ক্লুলেস। কোশ্চেনের ক্লু ছিল খুবই কম, 2 থেকে 3টা ক্লু ছিল, যে ক্লুগুলো আপনাকে ভেরি হার্ড সাইন, যেগুলো আমরা বলি একটা ডিজিজের আপনার সিমটম থাকবে 20 থেকে 25টা, বাট অ্যাকচুয়ালি সবগুলো কি আসে নাকি, যেগুলো 100% প্রেজেন্টেশন সেইগুলাই পরীক্ষা দিয়ে থাকে। তাহলে এই সিমটম গুলো আপনাকে জানতে হবে যে একটা প্রেজেন্টেশনের মধ্যে সবচেয়ে মোস্ট কমন সিমটম কোনগুলা, কোনগুলা সাইন। যদি সেগুলো আপনি হাইলাইট করে ফেলেন, দাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু পার্ট 2 পরীক্ষায় কোশ্চেনটা বুঝতে হবে যে এটা মনে ডায়াগনোস ওইটা। পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন চাবে না, চাবে আপনার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। তার মানে আপনাকে কোশ্চেনের ক্লু ধরে ফার্স্ট করতে হবে ডায়াগনোসিস, দেন ইনভেস্টিগেশন, দেন ম্যানেজমেন্ট। আর একটা ইমেজ দেওয়া থাকবে, ইমেজের মধ্যে হয়তো 2 লাইন বলা থাকবে যে পেশেন্ট আপনার কাছে কাফ নিয়ে আসছে, পেশেন্টের হিমোপ্রিস আছে, একটা এক্সরে ছবি দেওয়া আছে, আপনার ডায়াগনোসিস কি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কাফ আর হিমোপ্রিস স্মোকার, সেক্ষেত্রে আপনার মাথায় কিন্তু ফার্স্টে সি এর লাং চলে আসতে হবে। ইমেজটা খুব ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় সেন্ট্রাল লিশন, যেটা পেরি হাইলার লিশন গুলা হয়তো ভালো বোঝা যায় না, ভালো ইমেজ ক্লোজ করে খেয়াল না করলে। সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে ডায়াগনোস করতে হবে, যেটা পরীক্ষার সময় আসছিল আমাদের। তো এখন এই কনসেপশন চেঞ্জটা হচ্ছে এটাই যে আগের চেয়ে যে কোশ্চেনের প্যাটার্ন ছোট হয়ে আসতেছে, ক্লু কমে গিয়ে যাচ্ছে, এবং কোশ্চেন গুলো আপনার স্পেসিফিকেশন যাচ্ছে ম্যানেজমেন্ট, প্লাস হচ্ছে আপনার ইনভেস্টিগেশন যাচ্ছে, আর কিছু কোশ্চেন ডায়াগনোস চেয়েছে আমার। আর ইমেজিং গুলা সবচেয়ে টার্নিং পয়েন্ট আপনার পরীক্ষা পাস করার জন্য, যেটা আপনার পরীক্ষার যে ইমেজ থাকে 35 থেকে 40 ইন টোটাল, ইনক্লুডিং ইসিজি, এক্স রে, অ্যাবডোমিনাল ইমেজিং, সিটি স্ক্যান, এমআরআই, ডার্মাটোলজি, সেগুলো আপনাকে, রিউমাটোলজি, ভালো কনসেপশন থাকলে সুবিধা হচ্ছে আপনার ইমেজ ভুল কম হলে মার্ক অনেক বেশি উঠবে, পরীক্ষা পাশ করে ইজি হবে। যেমন এবার আমার ডার্মাটোলজির কোশ্চেন ছিল, যে কটা ইমেজ ছিল, 9টা ইমেজই ছিল, সবগুলো কোশ্চেনে আমার মার্ক মানে শিওর, মানে কনফার্ম আসছে যে 100% মার্ক যেহেতু আসছে,
একটা ইমেজ ছিল কানের, কোনো ক্লু নাই, জাস্ট একটা ইমেজ কানের দিয়ে বললো আপনার ডায়াগনোসিস কি, পেশেন্টের রোদে ছিল অনেকদিন, 6 মাস ধরে ইচিং এ হালকা, ডায়াগনোসিস কি। তো এই একটা ইমেজ দিলে আমাদের মাথায় স্কোয়ামাস কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, আর হচ্ছে অ্যাক্টিনিক অ্যাক্টিনিক ক্যারাটিস, এইগুলো ছিল আমাদের মাথার মধ্যে। বাট প্রবলেমটা কোথায় ছিল, যে আপনার এগুলোর বেস কোনটা কেমন থাকে, সেই ক্লু আপনি যে ভালোভাবে ইমেজগুলো যদি না দেখেন রামায়ণের থেকে, তাহলে আপনি এই ইমেজ ডান্স করতে পারবেন না। তো আমি যখন কোশ্চেন পরীক্ষা দিয়ে আসলাম, ম্যাক্সিমামই মানুষ বলতেছে ইট মে বি কেস অফ বেসাল সেল কার্সিনোমা অথবা আদার থিং, বাট আমার মাথায় এসে বেস ইরেথিমা মানে এটা স্কোয়ামাস কার্সিনোমা। তো সেই ক্ষেত্রে আমি দাগিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ আমার কোশ্চেন আনসার কারেক্ট হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যে ইমেজগুলা, এক একটা ইমেজের মাল্টিপল মরফোলজি, অনেকগুলা আহ, আহ, ভাবে প্রেজেন্ট করতে পারে, সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে। ইমেজ ভালো করতে পারলে আপনার পরীক্ষা পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে আমাদের এই জেনেসিসের যে লেকচার শিট পার্ট ওয়ানের জন্য, আমার কাছে মনে হলো পরীক্ষা দিয়ে যে এটা পার্ট টুর জন্য ম্যাক্সিমাম থিওরি কভার করে ফেলে। আর বাকি যে ইমেজগুলা, এটা হচ্ছে রেডুসে ব্যাসে জেনেসিসের, সেখানে পড়লে মোটামুটি প্রিপারেশন 80% কভার হয়ে যায়। আর যাদের একটু গ্যাপ থাকে, ধরেন আপনি থিওরিটিক্যাল নলেজটা একটু পিছিয়ে আছেন, যেটা আমাদের থিওরি পড়লে সুবিধা হচ্ছে পার্ট ওয়ানের, পার্ট টুতে 50% প্রিপারেশন হয়ে যায়, আর বাকি 50% কিছু ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট প্লাস ইমেজিং এগুলো জানা থাকলে মোটামুটি আনসার ফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যে রিকমেন্ডেশন হলো যে আপনি 1,20,000 টাকা পেমেন্ট দেবেন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনার প্রিপারেশনটাকে আর একটু স্মুথ করার জন্য, আপনি চান যে আপনার প্রিপারেশনটা যেটা ম্যাক্সিমাম ডক্টররা পাস করার জন্য একটু গাইডলাইন নিলে আমার মনে হয় সুবিধা হয়। কোন জায়গায় নিতে পারেন আপনি, বাট একজনের আন্ডারে থাকলে কি হয়, আপনার মাথার সামনে পুক করবে যে আমি আসলে এই জিনিসটা মিস করতেছি কিনা। কারণ পার্ট টু তো একটু ব্রড, পড়াশোনা একটু বেশি, আমাদের প্রেশার, সবকিছু মিলিয়ে মনে হলো যে প্রিপারেশন যদি আমাকে কেউ গাইড করে, তাহলে সেই ক্ষেত্রে আমার পরীক্ষার পাশ করাটা ইজি। আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, পার্ট ওয়ানের যে প্রিপারেশন যেটা থাকে আপনাদের পার্ট টুতে অবশ্যই কাজে লাগে। আর যারা পার্ট ওয়ান দিবেন, যেটা একটু আগে আপু কোশ্চেন করেছেন, এটা বেসিক্যালি থিওরিটিক্যাল নলেজ। আপনি যে ডেভিডসনের যে নলেজটা নিয়েছেন, মেডিসিনের যে নলেজটা আপনি নিয়েছেন, সেটাকে আপনি জাস্ট পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। ইম্পর্টেন্ট ডায়াগনোসিস কি আসতে পারে, ছোটখাটো বায়োকেমিক্যাল চেঞ্জিং, কিছু ইনভেস্টিগেশন, এগুলো হচ্ছে মোরলেস পার্ট ওয়ান। পার্ট ওয়ান হচ্ছে আপনার বেসিক মেডিসিনের যে ফাউন্ডেশন, সেটা হচ্ছে পার্ট ওয়ান আপনার বেসিক্যালি। আর এই পার্ট ওয়ানটাকে আপনার ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে হবে, ডিসিশন মেকিং করতে পার্ট টুতে যে। আর যে লাস্ট পার্টটা পেসেস, সেটা হচ্ছে আপনার এই যে প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে পেসেসটা, তাহলে কিন্তু ইন্টারলিঙ্ক সম্পর্ক আছে। তো আপনি কোনোটাই বাইপাস করে কোনোটাই করাটা একটু টাফ হয়ে যায়। তো পার্ট ওয়ানের জন্য জেনেসিসের অফুরন্ত সুযোগ আছে। আমাদের এখানে জেনেসিস যারা কাজ করে, সেখানে ব্যাচগুলো এরকম করে সাজানো হয়েছে যে আপনার নলেজটাকে একদম এনরিচ করার জন্য, পরীক্ষা ওরিয়েন্টেড, আর পরীক্ষায় আপনি যে মিস্টেক যেগুলো কমন করে থাকি আমরা, সেগুলো যে না করেন, কমন টিপস এন্ড ট্রিক্স যেগুলো পরীক্ষার জন্য হুবহুব কোশ্চেন চলে আসে। আমি যেমন পার্ট টুর আগে, মামুন আছে পার্ট ওয়ান পার্ট টু পাস করছে আমার আগে, তাহের ভাই ছিল, ওনাদের কিছু কথাবার্তায় আমার পরীক্ষায় কোশ্চেন ছিল। তো যারা জেনেসিসে কাজ করে এমআরসিপি রিলেটেড টিম, আমাদের টিম খুবই স্ট্রং। আপনার এরকম হয় যে একটা কথা আপনাকে বলছি মুখে, এটা আপনার পরীক্ষায় কোশ্চেন, এটা হচ্ছে আপনার দ্য এক্সপিরিয়েন্স। আর আমি আশা করব আপনারা যদি জেনেসিসের যে অ্যাঙ্গেলে আপনি চান, এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পেসিস, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে জেনেসিস থেকে হেল্প নিতে পারবেন। কারণ বা আপনার জেনেসিসে এমআরসিপি করার প্ল্যান থাকলে, যদি আপনি এখানে এনরোল করেন, বাকি কাজটা জেনেসিস করে দিবে, সেটা সর্বোচ্চ চেষ্টা করা হয়। আর একটা সবচেয়ে যে প্যাথেটিক নিউজটা, এমআরসি পার্ট ওয়ান বলেন, পার্ট টু বলেন, পেসিস বলেন, সবাই পাস রেট অলমোস্ট পার্ট ওয়ান পার্ট টুতে 45 থেকে 50%। তো 50% স্টুডেন্ট খারাপ করতেছে। খারাপ কেন করতেছে? তাদের কিছু জিনিসের শর্ট ভুলের জন্য, অথবা হয়তো প্রপার গাইডলাইন না থাকার কারণে খারাপ করতেছে। তাহলে 1:2 পাস রেট, যারা পাস করতেছে, যারা একবার আমরা পাস করেছি পাস করতেছে,
সবাই কিন্তু সবাই না, ম্যাক্সিমাম কিন্তু চেষ্টা করে একটা স্পেসিফিক গাইডলাইন নিয়ে আগানোর জন্য। তো আমার যে শাসন হবে যে আপনার এত টাকার পরীক্ষা দিবেন, আপনার ইনভেস্টমেন্ট প্লাস আপনার ডেডিকেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন যদি থাকে, আপনার সাকসেস রেট ইনশাল্লাহ 100% হবে। তো যারা জয়েনে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। জেনেসকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথা এখানে শেষ করতেছি। মামুন আছো? ওকে। সালাম আলাইকুম। হ্যাঁ সাদ্দ ভাই, হ্যাঁ মামুন। ওদের ওদের কারো কোনো কোয়েরি না থাকলে তাহলে এন্ড করে দেন ভাইয়া, এন্ড আচ্ছা, করে দেন। হ্যাঁ ডক্টর জাহিদ ভাই, আপনাদের কোনো এনকোয়ারি আছে ব্যাপারে, কোনো কিছু জানার আছে? এনকোয়ারি নেই ভাইয়া, মানে আমার একটা ইয়ে ছিল, মানে সাবমিশন বলতে পারেন। সেটা হচ্ছে জি। আপনার যে এনরোলমেন্ট যেই ফিজটা, এটা যদি আমাদের ডক্টরদের জন্য মানে দুই ভাগে দেওয়ার কোনো সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য বেটার হতো। তাহলে আমরা একই টাইমে দুই তিনটা ব্যাচে ভর্তি হতে পারতাম, এক্সাম ব্যাচ ও তারপরে। জি ভাই, এটা তো আচ্ছা। মোটামুটি, মামুন বলো। জি। হ্যাঁ ওটা ওটা হলো কি যে এটা আমাদের এমনি প্রথমে ইনস্টলমেন্টের একদম প্রথম দিকে ওরকম ছিল। তো পরে এখন যেহেতু আসলে পরবর্তী ইনস্টলমেন্টের কিছু ঝামেলার কারণে ইনস্টলমেন্ট এমনি ইয়াতে রাখা হয় না, কিন্তু যেসব ডক্টররা রিকোয়েস্ট করে তারা কিন্তু প্রত্যেককেই ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে ভাইয়া, বুঝছেন? এটা মানে অফিসিয়ালি ওভাবে না থাকলেও আপনি কিন্তু ইনস্টলমেন্ট চাইলে দিয়ে দিবে, ঠিক মানে এটা আছে? আমি কাকে রিকোয়েস্ট করবো ভাইয়া, মানে ওইটা আপনাদের আমাদের ওই অফিসে কোন? এক্সিকিউটিভ এখানে যে নাম্বারটা দেয়া আছে না, ওনাদের সাথে কথা বলে ওরা আমাদের অফিসে কথা বলে ঠিকঠাক করে দিবে আপনাকে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা হচ্ছে, ঠিক এখন আছে। কিন্তু জেনেসিস এর মনসুন সিজন, এখন কিন্তু আমাদের একটা স্পেশাল অফার চলতেছে অফারও জেনেসিসে। চলতেছে, হ্যাঁ হ্যাঁ। 20% যদি প্রিভিয়াস কোনো বয়সে ভর্তি হয়ে থাকেন, আর 50% নিউ ডক্টরের জন্য। এটা বিশাল একটা ডিসকাউন্ট। কিন্তু জেনেসিস কিন্তু কখনো এরকম পরিমাণ ডিসকাউন্ট 10 দিন দেয় না, কারণ জেনেসিস কখনো কোয়ালিটি ফল করে না। কোয়ান্টিটি যাই হোক, কোয়ালিটি কিন্তু কখনোই ফল করবে না। যে জন্য আমাদের ব্যাচ রেট গুলো একটু বেশি থাকে, কারণ আমরা আর ওই ইন্ডিভিজুয়াল যেটা ম্যানকে পে করা লাগে। জি বলছিলাম ভাই। ভাইয়া, যে ওই পার্ট টুর বুস্টার ব্যাচে একটু যদি এক্সাম গুলা অ্যাড করে দিতে পারতেন তাহলে আমরা সামনে যারা পরীক্ষা দিব তাদের জন্য একটু বেটার হইতো আর কি, জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের পরে। হ্যাঁ জি ভাই, এটা খুব ভালো প্রপোজাল, কারণ আপনি একটা জিনিস পড়ার পরে যদি ওইটা একটা ফিডব্যাক না থাকে, হ্যাঁ, হুম। কারণ আসলে কতটুকু জেনেসিসের পড়ছেন এটা সমস্ত আসলে বোঝা যায় ব্যাচেই না। পরীক্ষা ছিল, আমিও জেনেসিসের সাথে ছিলাম, সবগুলা ব্যাচে এরকম পরীক্ষা দিতাম, বাট এটাতে দেখলাম যে ওরকম সিস্টেম নাই। তো আচ্ছা একটু এই আচ্ছা জন্য আচ্ছা। রিকোয়েস্ট না, করা আর কি। ওইখানে কি হয়েছে, আমরা ওই এই বোস্টার বেচে আপনাদের রিটেন প্রিপারেশন নিয়ে এক্সাম বেচে সাথে লিঙ্ক আপ করে দিচ্ছি, যে এক্সাম বেচে আপনি এক্সাম দিবেন, সেখানে আপনার টোটাল জিনিসটাকে আবার আলোচনা করার জন্য। তো এর ধরেন জি। আমি বোস্টার বেচে এক্সাম অ্যাড করলে 20টা কোশ্চেন দিয়ে করা যেতে পারে। বাট তার জন্য আমরা কিন্তু 50 কোশ্চেনের জন্য আমাদের যেটা এক্সাম বেস সেখানে রেখেছি, সেখানে আমাদের 3 ঘন্টার মধ্যে একটা ক্লাস হয়, এক্সটেন্সিভ সলভ ক্লাস। সেখানে পুরোপুরি আপনি যে পড়েছেন সেটা পুরোটা রিভিশন হয়ে যায়। এই জন্য কিন্তু না, আমাদের এক্সাম ব্যাচ আর এর জন্য বুস্টার ব্যাচ বলছিলাম পাশাপাশি যে রাখা যারা হয়েছে। ধরেন জি। অক্টোবরে পরীক্ষা দিবে তাদের তো টাইম কম, মানে এতগুলা ব্যাচে থাকতে হয় কি, মানে এত টাইম তো পাওয়া যাবে না। আর হুম। হ্যাঁ একটা হ্যাঁ ব্যাচ হ্যাঁ, কেন্দ্রিক ওইটা হলে ভাই হবে আমরা কি এমনি আমার কথা বলে দেখিনি, ফোকাসটা ওটা ভালো দেখা হবে। যাচ্ছে এক একটা সিস্টেম শেষ হলে হয়তো এক্সাম বেসের শিডিউল এটার সাথে নাও মিলতে পারে। তাহলে এক হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, সিস্টেম শেষ হলে ওইটার সাথে আপনাদের কিছু এক্সাম এখানে জাস্ট ইনকর্পোরেট করে এক্সাম, দেওয়া যায় হ্যাঁ কিনা, হ্যাঁ, এটা আমরা পার্ট অফিসে টু কথা বলে ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ কোশ্চেন হেল্প করো। করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে ওয়েলকাম। আহ, তাহলে যা আজকের মতো আমাদের প্রোগ্রাম, সবাইকে থ্যাংক ইউ জয়েন দেওয়ার জন্য, মামুনকে থ্যাংক ইউ। যদি কারো কোনো ইনকোয়ারি থাকে এই ব্যাপারে আমাদের সাথে অফিস কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। আর আমাদের যে অফারটা, আজকে তো 15 তারিখ, 20 তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে, নতুন নতুন ব্যাচ আমাদের প্রত্যেক মাসে রানিং থাকে, আপনারা কন্ট্যাক্ট করেন। আর এই অফারের সুযোগ হচ্ছে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন, আর 15% নতুন নতুনের জন্য। সেক্ষেত্রে একটা ভালো সুযোগ, কিন্তু যদি আপনাদের এমার্জেন্সি পার্ট ওয়ান প্ল্যান করে থাকেন অথবা পার্ট টু প্ল্যান করে থাকেন। তো সবার জন্য শুভকামনা। সবাইকে এমআরসিপির জেনিস আউটলেট থেকে স্বাগতম এবং শুভকামনা। আমরা আশা করি আপনাদের সাথে সবসময় কানেকশন থাকবেন। জেনিসি সবসময় ডক্টরের পাশে থাকে এবং সবসময় ডক্টরদের নিয়ে কাজ করি। তো আর কারো কোনো কোনো ইনকোয়ারি না থাকলে, তো আমাদের প্রোগ্রাম আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।